স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পানিতে ডুবে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম। চাঁদপুরের ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়ায় আটক, গ্রাহকের টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে 24 টন সার জব্দ করেছে বিজিবি, ছিল না বৈধ কাগজপত্র। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একসাথে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের চর চাকলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো চর চাকলা গ্রামের মাসুদের 2 মেয়ে, নিজাম উদ্দিনের 2 মেয়ে এবং শরীফুল ইসলামের 1 মেয়ে। স্থানীয়রা জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। জুমার নামাজ শেষে স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে উদ্ধারে নামেন। পরে নদী থেকে 5 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার স্ত্রী ও 2 সন্তানকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর 5টার দিকে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নিজ এলাকা থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 26 আগস্ট স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সহ পরিবারের 4 সদস্য নিখোঁজ হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। পরে পিন্টু দাসের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে পিন্টু মানুষের কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখেছেন। বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পেরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে বৈধ কাগজপত্র ছাড়া 24 টন সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার সকালে বিজিবির 25 ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এই সার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবি জানায়, টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে মজুদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এসব সার। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সকালে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মুসল্লি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে প্রশাসনের সহায়তায় রাতেই মরদেহগুলো আত্রাই নিয়ে আসা হয়। সকালে জানাজা শেষে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামে যান। গত 9 আগস্ট রিয়াদে সোফা কারখানায় আগুনে প্রাণ হারান 16 বাংলাদেশি। সুন্দরবন থেকে লোকালয়ে আসা 4.5 ফুট লম্বা একটি বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন উপকূলীয় চিলা এলাকার একটি বসতঘরে সাপটিকে দেখে বন বিভাগকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রিন পিট ভাইপারটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে বনে অবমুক্ত করা হয়। সাপের বিষ থেকে তৈরি হয় ওষুধের কাঁচামাল ও অ্যান্টিভেনম, যা আমদানি হয় বিদেশ থেকে। এতে বছরে সরকারের ব্যয় হয় বিপুল পরিমাণ টাকা। তবে পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার থেকে মাসে 8 কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব হলেও তা প্রক্রিয়াজাত করতে না পারা এবং ক্রেতা না পাওয়ায় বন্ধ হতে বসেছে। তাই সরকারের সহযোগিতা চাইছেন খামার মালিক, কর্মচারী ও এলাকাবাসী। পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাস 2000 সালে প্রবাস জীবনের ইতি টেনে গড়ে তোলেন বাংলাদেশ স্নেক ভেনম নামের একটি সাপের খামার। বর্তমানে তার খামারে রয়েছে তীব্র বিষধর রাসেলস ভাইপার ও কিংকোবরা সহ অন্তত 300টি সাপ। দীর্ঘ 26 বছর যাবৎ তিনি এসব সাপ লালন পালন করে আসছেন। প্রায় 6 মাস আগে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তিনি এসব সাপ থেকে বিষ উৎপাদনের অনুমোদন পেয়েছেন। বর্তমানে রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামার থেকে প্রতি মাসে প্রায় 8 কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব। তারপরও ক্রেতার অভাবে এসব সাপের বিষ তিনি বিক্রি করতে পারছেন না। এই প্রক্রিয়াজাত করার জন্য আমাদের মূলত মেশিন এবং অর্থের প্রয়োজন।
এবং এইটা মূলত আমাদের যে এখন অবস্থা, যদি সরকার আমাদের সহযোগিতা না করে এবং এই মেশিন কেনা এবং প্রসেস প্রক্রিয়া করার জন্য যদি সহযোগিতা না করে আর্থিকভাবে, তাহলে আমরা মূলত এই সাপের খামারটা দিয়ে এখন আমরা মূলত কোনো কিছু করতে পারতেছি না। রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামারটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৮০ জন শ্রমিক রয়েছে। এই খামারটি বন্ধ হয়ে গেলে এসব শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। লাইসেন্স পাইয়া এখন দেখা গেছে আমরা বিষ বিক্রি করতে পারতেছি না, কারণ আমরা বাহিরে বাজারজাত করতে পারতেছি না। আর এটা যদি বাজারজাত আমরা করতে পারতাম, তা আমরা ডেভেলপ হইতাম, দেশ ডেভেলপ হইতে। রাজ্জাক বিশ্বাসের খামারের শুরু থেকেই সকল ধরনের সহযোগিতা করে আসছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে তার সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যখন তাকে দিয়েছি, লাইসেন্স দিয়েছি, তখন আমাদের দায়িত্ব থাকবে যে এই ভেনমটা যাতে ব্যবহার করা যায় সেটাকে উপযুক্ত করা। রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। জীবনের শেষ সময়ে এসে অধিকাংশ মা বাবার ভরসা থাকে সন্তানের উপর, কিন্তু বাস্তবতা সব সময় সেই আশার প্রতিফলন ঘটায় না। এমনই এক হৃদয় বিদারক দৃষ্টান্ত দেখা গেছে ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধা মায়ের জীবনে। সন্তানেরা মৃত্যুর পর যথাযথভাবে দাফন করবেন কিনা এই অনিশ্চয়তা থেকেই তিনি জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার বালি এলাকার বাসিন্দা আয়েশা খাতুন ভাঙ্গা টিনের ঝুপড়ি ঘরে ৫ বছর ধরে একাকী বসবাস করছেন এই বৃদ্ধা। নেই বিদ্যুৎ, বৃষ্টি হলে চাল চুয়ে পড়ে পানি, খেয়ে না খেয়ে দিন কাটে তার। অদ্ভুত ব্যাপার হলো, ঘরের পাশে নিজের জন্যই কবর তৈরি করে রেখেছেন তিনি নিজেই। কবর করে রাখছে, যদি মরার পরে যদি তার ছেলেরা যদি তাকে না দেখে, এলাকাবাসীর কাছে বলে গেছে সবাই মারিয়ে দিবে। তার যে সন্তানরা তারা সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলাকার, কিন্তু তারা যে সম্পদ ছিল সেই সম্পদ লিখে নেওয়ার পরেই তার মাকে তারা দেখে না। বৃদ্ধা মায়েদের এই করুণ অবস্থা আমরা আসলে কেউ এলাকাবাসী ভাবতে পারিনি। বর্ষার সময় ঘরের ভিতরে পানি ওঠে, আপাতত এই পর্যন্ত পানি ওঠে। জানা গেছে সন্তানদের উপর ভরসা না থাকায় জীবিত অবস্থায় নিজের কবর তৈরি করে রেখেছেন এই 5 সন্তানের জননী। কারণ স্বামীর মৃত্যুর পর ছেলেদের নামে জমি লিখে দেওয়ার পরে আর ঠাঁই মেলেনি কোনো সন্তানের ঘরেই, যদিও সন্তানদের আর্থিক অবস্থা বেশ ভালো। এই বয়সে যে বেটারা দেখলো না, তয় তো ভানালি দেখে না, কিচ্ছুটি দেখে না। আমার 80 বছর জানি আমি খারাপ না ভালো না কি করছি, বেড়া করে মানুষ করতে কি আমার খাটে না। 1-12 বছর আমি বাদ করছি, একাকিত্বের এই জীবনে এখন তার একমাত্র সঙ্গী 2টি গৃহপালিত ছাগল। ছাগলগুলোকে সন্তানের মতো লালন পালন করেই জীবনের বাকি সময়টুকু পার করতে চান এই 70 বয়সী বৃদ্ধা। একাধিকবার যোগাযোগ করলেও এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি বৃদ্ধার সন্তানেরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধাকে সহায়তা এবং বৃদ্ধার সন্তানদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব আইন অনুযায়ী তার সন্তানদের উপর বর্তায়। তারা যদি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নেয় আমরা আইনগত ব্যবস্থা নেব, এবং আমরা প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে ওনার যে অসুবিধাগুলি আছে তার গৃহ এবং অন্যান্য সে অসুবিধাগুলি আমরা অ্যাড্রেস করব খুব অচিরেই। জীবনের শেষ সময় অধিকাংশ মা বাবার ভরসা থাকে সন্তানদের উপর, কিন্তু বাস্তবতা সবসময় সেই আশার প্রতিফলন ঘটায় না, যার একটি উদাহরণ এই বৃদ্ধ আয়েশা খাতুন। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার হিমেল, দীপ্ত সংবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ফিশারি ঘাট দেশের অন্যতম বড় ঐতিহ্যবাহী সামুদ্রিক মাছের পাইকারি বাজার। ভোরের আলো ফোটার আগেই হাঁক ডাক শুরু হয় এখানে। এই বাজারে প্রতিদিন বিপুল অঙ্কের বেচা কেনা হয়, যা প্রভাব রাখছে দেশের অর্থনীতিতে। যদি বলি এখানে কিনে পুকুরের মাছ, ঝিলের মাছ এবং চাষের মাছ, কোরাল, বড় কোরাল, লাক্ষা, ইলিশ, চিংড়ি, রূপচাঁদা, কালোচাঁদা থেকে নিয়ে হরেক পদের মাছের যে সমারোহ, মাছের যে রাজ্য, সে মাছের রাজ্যই হচ্ছে চট্টগ্রামের ফিশারি ঘাট। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের ফিশারি ঘাট মানে হচ্ছে মাছের রাজ্য।
ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে প্রথমে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে জিওল মাছগুলো, সেগুলো দেশীয় যে মাছগুলো বলা হয় পুকুরের, ঝিলের এবং চাষের যে মাছগুলো, সেগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে আসে এবং এখান থেকে মূলত দেশের বিভিন্ন প্রান্তে মাছের যে চাহিদা, সেই মাছের চাহিদা মেটানো হয়। আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ মাছ বিক্রি হচ্ছে এখানে ধরুন আপনার আমরা এই চট্টগ্রাম বাজার থেকে সারা বাংলাদেশের মধ্যে মাছ চালানো যাচ্ছে। সাতক্ষীরা, ঢাকা, নোয়াখালী, মিরসরাই বিভিন্ন অঞ্চলে যাচ্ছে এখান থেকে মাছ। বা কয়েকশো টন মাছ বিক্রি করা হয় এখানে। আমরা তো সাদা মাছের লাইনে আছি। এই আমাদের বর্তমানে বাজার অনেক ভালো আছে, খারাপ না। এখন তো সকালবেলা হলে জিওল মাছ বিক্রি হচ্ছে, 7টা 8টার পরে থেকে তখন বোর্ডের মাছ ওঠা শুরু করবে। কয়েক কোটি টাকার ব্যবসা হচ্ছে। এখানে মনে করতেছি যে এটা অথেন্টিক, পরিষ্কার পাবো। 20-50 টাকা ডিফারেন্স হয়, তবে এখানে ফ্রেশ পাওয়া যায়। বাজার থেকে এখানে ফ্রেশ পাওয়া যায়। এই দাম কম দাম না, এখানে সরবরাহ ভালো থাকলে মাছের দাম কম, সরবরাহ কম থাকলে মাছের দাম বেশি। মাছটা তাজার জন্য আসি, দাম বেশ কম। এটা হচ্ছে মাছের সরবরাহের উপর। বলা হয় এশিয়ার সর্ববৃহৎ মাছের বাজার হচ্ছে এটি এবং এখানে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। শুধু আড়তদাররা নয়, যারা ছোট পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন মাছের, তারাও এখান থেকে মাছ নিয়ে যাচ্ছেন। যারা ছোট একদম খুচরা ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু এখান থেকে মাছ নিয়ে যেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। দেশের 1/3 মাছের চাহিদা মিটছে চট্টগ্রামের ফিশারি ঘাটের এই মাছ বাজার থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আড়তদাররা এসে তাদের চাহিদা মতো মাছ কিনে নিয়ে যেয়ে মানুষের চাহিদা মেটাচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রামের এই ফিশারি ঘাটই হচ্ছে তাদের বাঁচার একমাত্র প্রাণকেন্দ্র। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো ও যোগ্যদের সংখ্যা কম বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। সকালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিং এর দিকে ধাবিত হচ্ছে। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়ার রাজধানীতে কারণ বাজারে সবচেয়ে কম দামে মিলছে পেঁপে প্রতি কেজি 30 টাকায়। আবার দামের ডাবল সেঞ্চুরি চলছে শীতের আগাম সবজি শিমের। এর মাঝে অন্যান্য সবজির দাম দর স্থিতিশীল রয়েছে। তবে অন্তত 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে চিনি ও আটা ময়দার দাম। ভাদ্র মাসের প্রকৃতির গুমোট ভাবটা চলছে বাজারেও। ভ্যাপসা গরমে নাভিশ্বাস ওঠা লোকজন বাজারে ঢু মারতেই পণ্যের দাম শুনে আরও বেকায়দায় পড়েন। ধানের খরচ যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে ভবিষ্যতে চালের দাম কমবে কিনা সেই প্রশ্ন রয়েই গেছে। 80 থেকে 90 টাকার ঘরে স্থিতিশীল রয়েছে চাল। যারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। বেড়েছে চিনির দাম। সঙ্গী হিসেবে মূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে আটা ময়দা। খোলা চিনি ছিল আপনার 100 টাকা বা 101 টাকা, এখন সেই খোলা চিনির দাম প্রায় 115 টাকা হয়ে গেছে। 2 কেজি একটা ময়দা ছিল আমাদের 120 টাকা কিনা বা 115 টাকা, আর সেই 2 কেজি ময়দা এখন প্রায় 140-45 টাকা কিনা। রাজধানীর বাজারে সবচেয়ে দামি সবজি শিম কিছুটা কমলেও বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। এছাড়া বেশিরভাগ মৌসুমী সবজি কিনতে হচ্ছে 60 থেকে 100 টাকায়। না, সবজির দামটা কিছুটা সহনীয়, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে তুলনামূলক একটু কম রয়েছে। তবে আরেকটু সহনীয় হলে ক্রেতাদের কিনতে ভালো হয়। আগে যে চড়া বাজারটা ছিল তার চাইতে একটু কম, এই আর কি। মূলত আসলে 1 কেজি করলা 50 টাকা 40 টাকা হওয়াটাই তো স্বাভাবিক। বেগুন ছিল গত সপ্তাহে 120, এখন বেগুন 100। করলা ছিল গত সপ্তাহে 100, এখন 60। টমেটোর দাম কমে গেছে 100 টাকা কেজি। সিমের দাম একটু বেশি 200 টাকা কেজি। কাঁচা সবজি গত সপ্তাহের তুলনায় অনেক কমে গেছে। পেঁয়াজ রসুন আগের দামে থাকলেও 20 টাকা বেড়েছে আদাতে। চানা রসুন বেচতেছি 160 টাকা, আর দেশি রসুনটা বেচতেছি 100 টাকা, আদা বেচতেছি 180, পেঁয়াজ 50। সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতার। তবে দেশীয় প্রজাতির মাছের দাম নিয়ে ক্ষোভ বেশি। তেলাপিয়া মাছ 180-90 টাকা কিনতে পারত,
সিলভার কাপ 170-80 কিনতে পারে, কই মাছ 180-90-200 টাকা। আপনার মৃগেল যেটা 1 কেজি এটা 230-40 টাকা। রুই মাছ 1 কেজি যেটা এটা 280-300 টাকা। মানে আমদানি কম, ক্রেতা কম বাজারে, সেই জন্য মাছের দাম প্রতি কেজি একটু কম। আজকে মাছের দাম একটু কম, রুই মাছ আপনার 350 টাকা কেজি নিয়েছে। এ সপ্তাহে কারণ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 ও খাসির মাংস 1250 টাকায়। সাজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ভয়াবহ বিপর্যয়ের পর ফের বন্যার শঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করেছে নেপাল ও চীন। জানা গেছে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপে আটকা পড়া নেপাল তিব্বতের জিরং সীমান্ত এলাকায় হ্রদের পানি বেড়ে একটি বাঁধ ভেঙে গেছে। এতে ফের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ফলে সময় যত গড়াচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। 2 দিনের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত 547 জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নেপাল ও তিব্বতে এখনও নিখোঁজের সংখ্যা প্রায় 1,500, যাদের অধিকাংশই ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 28টি দেশের পর্যটক। খেলার খবর। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। মোনাকোর গ্রিমালদি ফোরামে সম্পূর্ণ নতুন ধাঁচের এবারের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 2026-27 মৌসুমে দামামা বেজেছে আনুষ্ঠানিকভাবে। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল কিংবা ইন্টার মিলান, ইউরোপের 36টি হেভিওয়েট ক্লাব আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায়। মোনাকোর গ্রিমালদি ফোরামে সম্পূর্ণ নতুন ধাঁচে অনুষ্ঠিত হয়েছে এবারের ড্র, যেখানে এক মুহূর্তেই ভেসে উঠে 8টি দল এবং তাদের প্রতিপক্ষের নাম। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের নাম উঠে সবার আগে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুতেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রেকর্ড 15 বারের চ্যাম্পিয়নদের। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ আর্সেনাল ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রাথমিক পর্বের লড়াইটাও সহজ হচ্ছে না। ফরাসি জায়ান্টদের সামনে প্রতিপক্ষ হিসেবে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ পাওয়ার হাউস ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার পাশাপাশি সিটির মাঠে গিয়ে খেলতে হবে লুইস এনরিকের শিষ্যদের। অন্যদিকে বার্সেলোনাও বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে। ঘরের মাঠ নু ক্যাম্পে তারা লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। পাশাপাশি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেও মাঠে নামবে কাতালানরা। ইংলিশ লিগের অন্যতম সেরা দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির বায়ার্ন মিউনিক, স্প্যানিশ ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে। এবারে লিগ পর্বে গতবারের রানার্স আপ আর্সেনালের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ছাড়াও বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে গানাররা। আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম লেগের ম্যাচগুলো। দীর্ঘ লড়াই শেষে আগামী বছরের 27 জানুয়ারি লিগ পর্বের শেষ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। আর জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের পরিচিত হোম ভেন্যু মেট্রোপলিতানো স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পানিতে ডুবে 5 শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের মাতম। চাঁদপুরের ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়ায় আটক, গ্রাহকের টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে 24 টন সার জব্দ করেছে বিজিবি, ছিল না বৈধ কাগজপত্র। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।